কার লোন ইন্টারেস্ট ডিডাকশন। তো এই সমস্ত ডিডাকশনের জন্য যে আপনাদের অবশ্যই কিন্তু প্রপার ডকুমেন্টেশন আনা জরুরি। কোনো কারণে আপনার ফাইল অডিটে গেলে এবং অডিটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তখন, এবং আপনি যদি ভুল ইনফরমেশন দেন সেই ক্ষেত্রে কিন্তু ইট উইল ক্রিয়েট দ্য রেড ফ্ল্যাগ। সেই ক্ষেত্রে কিন্তু অডিটের ঝুঁকি আপনাদের বাড়বে। যারা 2025-এ কিনেছেন, যাদের লোনটা অরিজিনেট হয়েছে অনলি ইন 2025, সেটা 2024-এ অরিজিনেট করলে হবে না। আইআরএস এর কিন্তু ম্যান্ডেটরি কমপ্লায়েন্স নাই এই বছর। আইআরএস বলতেছে যেহেতু এটা ফার্স্ট ইয়ার, ট্রানজিশনাল ইয়ার, যে সমস্ত এমপ্লয়ার আছেন আপনাদের কিন্তু এই ওভারটাইম রিপোর্টিং ম্যান্ডেটরি না। আমরা একটু শুরুতে ডকুমেন্টের ব্যাপারে যাই, কারণ হচ্ছে আমরা অনেকেরই দেখলাম যখনই এবারে ট্যাক্স ফাইলে যেমন কি ডকুমেন্ট জমা দিবে, যেমন টিপসের ব্যাপারে আপনি এর আগে বলেছেন, ওভারটাইমের ব্যাপারে বলেছেন, তো এরকম কিছু নতুন নতুন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে। আবার পে স্ট্যাবের সঙ্গে সেটা মিলছে না, একটার সঙ্গে আরেকটা একটু সাংঘর্ষিক হচ্ছে। এই জায়গাটাতে আপনি তো অলরেডি অনেকগুলো ট্যাক্স ফাইল করে ফেলেছেন, আপনিও আজকেও অনেক ব্যস্ত ক্লান্ত, আমাদের তারপরে সময় দিচ্ছেন, এই সমস্যাটা ফেস করছেন, তো এটা আসলে কিভাবে সমাধানযোগ্য? ধন্যবাদ আপনাকে। যে দেখুন, ডকুমেন্টেশনের যে বিষয়টা, এটা আসলে প্রতিবারেই আমরা আসলে এটা ফেস করি প্রবলেম। কারণ লোকজন অনেক সময় কনফিউজ থাকে যে তারা আসলে কি ডকুমেন্ট প্রডিউস করবে ট্যাক্স রিটার্ন করার জন্য। ইভেন আমাদেরকে ফোন দিয়ে কোয়েশ্চেন করে যে দাদা আমি তো ট্যাক্স ফাইল করতে আসতেছি, কি কি নিয়ে আসবো। তো যাই হোক, অন্যান্য বারের তুলনায় এবার একটু ব্যতিক্রম, যে এটা বলছেন যে বিগ বিউটিফুল বিলের জন্য যে কিছু কিছু এডিশনাল ডিডাকশন এবার হচ্ছে নতুন নতুন, যেমন টিপস ডিডাকশন, ওভারটাইম ডিডাকশন, তারপর আরও অন্যান্য এরকম এই যে কার লোন ইন্টারেস্ট ডিডাকশন। তো এই সমস্ত ডিডাকশনের জন্য যে আপনাদের অবশ্যই কিন্তু প্রপার ডকুমেন্টেশন আনা জরুরি। কারণ দেখুন, যে এইগুলো যদি আপনার অ্যাজাম্পশন ভিত্তিক যদি দেন, তা এগুলো কিন্তু এভরিথিং ডকুমেন্টেড। সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাজাম্পশন ভিত্তিক নাম্বার যদি বসান, সেই ক্ষেত্রে কিন্তু মানে কোনো কারণে আপনার ফাইল অডিটে গেলে এবং অডিটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তখন, এবং আপনি যদি ভুল ইনফরমেশন দেন সেই ক্ষেত্রে কিন্তু ইট উইল ক্রিয়েট দ্য রেড ফ্ল্যাগ। সেই ক্ষেত্রে কিন্তু অডিটের ঝুঁকি আপনাদের বাড়বে। এবং জানেন, অডিট মানেই হচ্ছে আপনার পেনাল্টি, ইন্টারেস্ট, এরপরে আপনার মানসিক টেনশন তো থাকবেই। তো এইগুলোর সম্মুখীন হবেন। তো যাই হোক, আমরা ডকুমেন্টেশনের বিষয়টা নিয়ে যে বলতেছিলাম, যে আসলে কি কি ডকুমেন্টেশন আনা উচিত আপনাদের। এখন দেখুন, এই ডকুমেন্টেশনের বিষয়ে বলতে গেলে অবশ্যই ক্লাসিফিকেশন করেই বলতে হয়, কারণ সবার ডকুমেন্টেশন এক একজনের ট্যাক্স ফাইল এক এক রকম। তো সেই ক্ষেত্রে আমরা এবার বিগ বিউটিফুল বিলের আন্ডারে যে নতুন যে টপিকগুলো যেটা আসছে, যেমন টিপস, ওভারটাইম এবং আপনার কার লোন ইন্টারেস্ট, এই সমস্ত ডিডাকশনের ডকুমেন্টগুলো প্রথম বলি, তারপর আমি ক্লাসিফিকেশন অনুযায়ী বলবো। যে দেখুন, যে যারা এই বছর ওভারটাইম করতেছেন, আপনারা তো জানেন কারা ওভারটাইম করতেছেন বা করতেছেন না। তো সেই ক্ষেত্রে যারা পোস্টাল ওয়ার্কার আছেন, রেস্টুরেন্ট ওয়ার্কার আছেন, এমটিএ আছেন, অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু ওভারটাইমের প্রচলন আছে। তো অনেকে কিন্তু এখনো জানেই না যে এই ওভারটাইম $25,000 পর্যন্ত ডিডাক্টেবল। এবং আবার অনেকে যারা জানে তারা কনফিউজ, আমাদেরকে আর্গুমেন্ট করে যে আমাদের পে স্ট্যাবে লেখা আছে ওভারটাইম 12,000 বা 15,000, আপনি কেন এটা ওই 1/3 নিচ্ছেন বা 33% নিচ্ছেন? হোয়াট ইজ দ্য রিজন? কেন আপনি পুরোটা নিচ্ছেন? ওভারটাইম তো শুনলাম যে 25,000। এখন এই সমস্ত প্রবলেম আমাদের ফেস করতে হয়। শুধু তাই না, অনেকে আছে যে গাড়ির, যারা জানে যে এই গাড়ির কার লোন ইন্টারেস্ট, যেটা পার্সোনাল ইউজের জন্য যদি কার কেনেন সেটা ডিডাক্টেবল। অনেকে আছে কার লোনের ইন্টারেস্টের পেপার নিয়ে আসতেছেন, বাট এটা ইউজড কার, অনেকে পুরোনো কার, অথবা দেখা গেছে 2024-এ কিনেছেন বা তারও আগে কিনেছেন, সেই সমস্ত ডকুমেন্টেশন প্রডিউস করতেছেন যে এই ডিডাকশনের জন্য। এবং আপনারা হয়তো সেটা জানেন না যে এটা বেসিক্যালি ফর ব্র্যান্ড নিউ কার, এবং যারা 2025-এ কিনেছেন, যাদের লোনটা অরিজিনেট হয়েছে অনলি ইন 2025, সেটা 2024-এ অরিজিনেট করলে হবে না। তো যাই হোক, আমি বলবো যে যারা ওভারটাইম করেছেন 2025-এ, যারা অ্যাওয়্যার আছেন যে আপনি ওভারটাইম করেছেন, আপনি কিন্তু অবশ্যই এই ওভারটাইম ক্লেম করার জন্য অনেক কোম্পানি কিন্তু W2 বক্স নাম্বার 4 কিন্তু ওটি প্রিমিয়াম এমনিতে রিপোর্ট করেছে, বাট এটা সংখ্যা খুব কম, খুবই কম কোম্পানি ওটি প্রিমিয়াম যেহেতু আসলে প্রথমবার হওয়াতে অনেক কোম্পানিও আসলে একটু কনফিউজ না। আসলে কি জানেন, আইআরএস এর কিন্তু এই বছর যেহেতু ট্রানজিশনাল ইয়ার, আইআরএস এর কিন্তু ম্যান্ডেটরি কমপ্লায়েন্স নাই এই বছর। আইআরএস বলতেছে যেহেতু এটা ফার্স্ট ইয়ার, ট্রানজিশনাল ইয়ার, যে সমস্ত এমপ্লয়ার আছেন আপনাদের কিন্তু এই ওভারটাইম রিপোর্টিং ম্যান্ডেটরি না। তবে
কোনো এমপ্লয়ি যদি কোনো হেল্প চায় ট্যাক্স ফাইল করতে গিয়ে অবশ্যই তাদেরকে হেল্প করতে হবে, কিন্তু যেটা ম্যান্ডেটরি হচ্ছে নেক্সট ইয়ারে যদি কেউ ওভারটাইম করে অবশ্যই এই প্রিমিয়াম W2 বক্স নাম্বার 14 রিপোর্ট করতে হবে। দ্যার ইজ নো এক্সেপশন। যদি কেউ না করে ইটস সাবজেক্ট টু পেনাল্টি। বাট দিস ইয়ার ইজ ট্রানজিশনাল ইয়ার। আপনি বলছেন এবার একটু ছাড়ের ব্যাপার আছে। ছাড় বলতে এমপ্লয়ীদের জন্য ম্যান্ডেটরি না, কিন্তু তার মানে আপনি ভুল করতে পারবেন না, সেই কথা সেটাই বলছিলাম। আপনি ভুল করতে পারবেন না, সেই ছাড় নাই, কিন্তু ছাড় হচ্ছে যেহেতু ফার্স্ট ইয়ার এমপ্লয়ারদের জন্য এটা অপশনাল রেখেছে, নট ম্যান্ডেটরি। আচ্ছা, এখন যেটা করবেন, যারা ওভারটাইম করতেছেন, যারা এই রেস্টুরেন্ট, MTA এই সমস্ত ইন্ডাস্ট্রিতে আছেন বা পোস্টাল ওয়ার্কার আর অন্যান্য ইন্ডাস্ট্রিতে আছেন, তা আপনারা তো জানেনই ওভারটাইম করছেন, আপনারা কিন্তু অবশ্যই W2 হয়তো নাও বুঝতে পারেন, লাস্ট পে স্ট্যাবটা নিয়ে আসবেন। যেমন ধরুন ডিসেম্বর 25-26 এর যে সর্বশেষ পে স্ট্যাব যেটা আছে লাস্ট ইয়ারের, এই পে স্ট্যাবে কিন্তু আপনাদের ওভারটাইমটা লেখা থাকবে। তা আপনারা ইভেন যারা সিটি এমপ্লয়ি দেখতেছি, যারা ট্রাফিক পুলিশ আছে, তারপরে আপনার কি বলে ইভেন পুলিশ, নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যারা কাজ করে, যারা ট্রাফিক পুলিশ আছে, স্কুল সেফটি এজেন্ট আছে, আপনাদেরও কিন্তু ওভারটাইম আছে। কিন্তু অনেকেই কিন্তু আপনারা অ্যাওয়্যার না যে আসলে এই বছর ওভারটাইমটা ডিডাকশন নেওয়া যায়। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই যে ওভারটাইমটা দাদা মানে কি আলাদা করে দেখাচ্ছে? অবশ্যই আলাদা করে দেখাতে হবে। এবং সিটির যে সমস্ত W2 আসতেছে কোথাও উল্লেখ নাই, কিন্তু সেটাই বলছিলেন, মানে সিটিতে কোথাও উল্লেখ নাই, সেটা আপনাকে বের করতে হবে। কারণ সিটি জব যারা করে এখানে বড় একটা অংশ মানে সিটি জব করে, পুলিশ, ট্রাফিক, তারপরে আপনার পুলিশ অফিসার যারা আছেন, ইভেন স্কুল সেফটি এজেন্ট আছেন, ইভেন যারা অন্যান্য সিটি জবে ওভারটাইম আছে, সেখানে কোথাও উল্লেখ নাই। তাহলে কি ক্যালকুলেশন কিভাবে করবে? এখন ক্যালকুলেশনটা করতে হয় যে দেখুন, ওদের পে স্ট্যাবের আবার ওভারটাইম ক্যালকুলেশন আছে আলাদা। যারা আপনার অনলাইনে পোর্টালে অ্যাক্সেস আছে W2 যেখান থেকে নেয়, ওইখানে ওরা এটা ক্যালকুলেশনটা দিয়ে রাখছে যে ওভারটাইম ক্যালকুলেশন, এখানে টোটাল আওয়ার, কত ঘন্টা ওভারটাইম হয়েছে, অ্যামাউন্ট সবটাই দিয়ে দেয়। বাট আপনাকে রিপোর্টটা পুল আউট করতে হবে, এবং আমাদের কাছে আসার সময় এই রিপোর্টটা যদি নিয়ে আসেন, এখানে কিন্তু প্রিমিয়াম সহকারে ক্যালকুলেশন থাকে, তো তখন আমাদের জন্য ইজি। তবে আমি আপনাদেরকে বলবো যে ডাজন্ট ম্যাটার সিটি অর ওয়্যার ইউ ওয়ার্ক, আপনাদের অবশ্যই যারা ওভারটাইম করেছেন, যারা আপনারা জানেন ওভারটাইম করেছেন, আপনারা অবশ্যই লাস্ট পে স্ট্যাবটা নিয়ে আসবেন, এবং আমরা এই লাস্ট পে স্ট্যাব থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে কোনো অবস্থাতেই মুখস্থ কোনো নাম্বার বা অ্যাজাম্পশন ভিত্তিক কোনো নাম্বার কিন্তু এখানে দিবেন না। আরেকটা জিনিস দাদা, এখানে যে পরিমাণ মানে এবারের যে অবস্থা ট্যাক্স ফাইলিং এ, আমরা তো অনেকেই এর মধ্যে করেছে, আপনিও করেছেন, আমরা অনেক ক্লায়েন্টেরও আমাদের এখানে প্রশ্ন করে যে প্রচুর ট্যাক্স রিটার্ন পাচ্ছে, অনেকে আগে বছর যা পেত তার চেয়ে বেশি পাচ্ছে, সেটা একটা সুখবর। কিন্তু পাশাপাশি আবার অনেকেই বলছেন যে এবার এই বেশি পাওয়ার কারণে বেশি ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, IRS এর নজর থাকবে খুব বেশি পরিমাণে, এটা তো স্বাভাবিক। তো সেইগুলা এড়ানোর আসলে কোনো ওয়ে আপনার আছে? যাই হোক, অবশ্যই বলবো এটার বিষয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্টেশনের বিষয়টা কমপ্লিট করি। তো দেখুন, আপনারা যারা ওভারটাইম করেছেন অবশ্যই লাস্ট পে স্ট্যাব নিয়ে আসবেন, আর যাদের W2 বক্স নাম্বার 14 ওটি প্রিমিয়াম বলেছে, এটা তো আমরা এমনিতেই দেখবো। আর এই হচ্ছে ওভারটাইম। এখন প্রশ্ন হচ্ছে টিপসের জন্য কি করবেন? তো যারা বিশেষ করে যারা রেস্টুরেন্টে জব করেন, তাদের জন্য কিন্তু টিপসটা বেশি অ্যাপ্লিকেবল, হিউজ অ্যামাউন্ট অফ টিপস দেয়ার। তা আপনাদের টিপসের জন্য কিন্তু আলাদা কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না, কারণ আপনার W2 একটা বক্সে টিপস অলরেডি উল্লেখ করে দেয়, সেটা মানে যেটা আগেও ছিল, টিপস নাথিং নিউ। তো সেই ক্ষেত্রে টিপস যারা পাচ্ছেন, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই, আপনাদের W2-তে এটা অটোমেটিক রিপোর্টেড থাকে। আবার যদি কোনো কারণে W2-তে রিপোর্ট না থাকে, আপনি যদি মনে করেন যে আপনার টিপস আর্নিং আছে, যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়ারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আসবেন, মানে যারা ক্যাশে পাচ্ছে, অনেকে ক্যাশে, ক্যাশ টিপস বা অন্যান্য, আপনি এমপ্লয়ারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে রাখবেন, সেটা আপনারই সেফটি। একটু আগে যেটা বলছেন যে বেশি রিফান্ড, তো সেই ক্ষেত্রে যদি IRS কোনো কারণে অডিট করে, দিস উইল বি ইওর ব্যাকআপ। আপনি দেখাতে পারবেন যে হেই, আই ডিড দ্য ট্যাক্স রিটার্ন বেসড অন দিস ডকুমেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে যারা ট্যাক্স ফাইল করছে তার আসলে কি করার আছে? এখানে তো পুরো দায়িত্বটা তো এমপ্লয়ারের, তারা যদি ভুল করে সেটা দায়িত্ব একজন ক্লায়েন্ট কেন নেবে? না, এখন দেখুন যে যদি কোনো ভুল রিপোর্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দায়িত্ব কিন্তু ট্যাক্স পেয়ারের, ইভেন ট্যাক্স প্রিপেয়ারেরও না। ট্যাক্স প্রিপেয়ার কিন্তু জাস্ট আমাদের রেসপন্সিবিলিটি ডিউ ডিলিজেন্স ফলো আপ করা, যে রিজনেবল কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করা। কিন্তু আলটিমেটলি যদি ট্যাক্স রিটার্নের কোনো ডকুমেন্ট
ডকুমেন্টেশন যদি আপনার বাদ পড়ে বা ভুল ইনফরমেশন, আলটিমেটলি কিন্তু ইউ হ্যাভ টু রেসপন্ড। চিঠিটা কিন্তু আপনার কাছেই আসবে, সেটা ট্যাক্স প্রিপেয়ারের কাছেও যাবে না, আপনার এমপ্লয়ারের কাছেও যাবে না, চিঠি যাবে আপনার কাছে, ইউ হ্যাভ টু রেসপন্ড। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনার দায়িত্ব এখানে আনলিমিটেড, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনি প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে সঠিকভাবে ফাইলটা করতেছেন, যাতে এরর ফ্রি যেটাকে বলে। আচ্ছা, আমরা বারবার ডকুমেন্ট নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের অনেকেই আছেন তারা প্রথমবার ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, অনেকেই আছেন যারা এতদিন হয়তো করেননি, আপনি যেটা বলেন সোশ্যাল সিকিউরিটি ছাড়া করা যায় না। তো মনে একটা প্রশ্ন থাকে যে কি কি ডকুমেন্টগুলো মূলত আইআরএস চাই, মানে একেবারে বেসিক যদি আপনাকে প্রশ্ন করি, যদি ভাই এটা ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস, মানে ফাইলিং স্ট্যাটাস সেটা নিয়ে আপনি মানে কি কি জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ, মানে আপনারা কি চান, মানে আপনারা যখন একটা ক্লায়েন্ট যায় আপনারা কোন জিনিসটা গুরুত্ব বিবেচনা করে যান? ডব্লিউটিও তো একটা ব্যাপার আছে, এর বাইরে আর কি কি চান আপনারা? হ্যাঁ, যে দেখুন ওই যাই হোক আপনার ডকুমেন্ট নিয়ে তো এতক্ষণ বললামই, তো এখন আসলে আমার মনে হয় যে ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস নিয়েও একটু আমাদের বলা উচিত। যে আসলে দেখুন এই ফাইলিং স্ট্যাটাস নিয়েও কিন্তু লোকজন কনফিউজ। আচ্ছা, যে এতক্ষণ তো ডকুমেন্ট নিয়ে কথা বললাম, যে ফাইলিং স্ট্যাটাস নিয়ে কনফিউজ যে কি কিরকম। যে প্রথম কিছু আমি কমন সিনারিও ধরবো, যে লোকজন এখান থেকেই ট্যাক্স পেয়ার আনসারগুলো পেয়ে যাবে। যে অনেকের আছে ডিপেন্ডেন্ট প্যারেন্টস, খেয়াল করবেন ইউএসএ তে থাকে না, সাম রিজন বাংলাদেশে থাকে বা তাদের হোম কান্ট্রিতে থাকে, বা তাদের ভ্যালিড সোশ্যাল আছে, ভ্যালিড গ্রিন কার্ড আছে। তো সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে দাদা আমার প্যারেন্টস আমার সাথে থাকে না, দে আর ইন বাংলাদেশ, এবং লাস্ট ইয়ারে তারা ভিজিট করে নাই ফর সাম রিজন, সেই ক্ষেত্রে কি ক্যান আই ক্লেম দেম এজ এ ডিপেন্ডেন্ট? তাই আমি বলবো সেই ক্ষেত্রে আনসার ইজ ইয়েস। যে দেখুন ডিপেন্ডেন্ট প্যারেন্টস আর ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে কিন্তু টু ডিফারেন্ট থিং। চাইল্ডের ক্ষেত্রে নিয়ম আছে যে চাইল্ড has to live with you more than 6 months during the tax year in order to qualify for the child credit or earned income credit, মানে ক্রেডিট কোয়ালিফিকেশনের জন্য চাইল্ড অবশ্যই আপনাকে সেম অ্যাড্রেসে মোর দেন 6 মান্থ থাকতে হবে ট্যাক্স ইয়ারে। আচ্ছা, বাট দেখুন প্যারেন্টস এর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। প্যারেন্টস এর ক্ষেত্রে বলা আছে যে প্যারেন্টস দে ডোন্ট নিড টু লিভ উইথ ইউ, as long as you support them you can claim them as a dependent. তার মানে ডিপেন্ডেন্ট প্যারেন্টস এর ক্ষেত্রে রুল হচ্ছে যে দে ডোন্ট নিড টু লিভ উইথ ইউ, যদি আপনি প্যারেন্টসকে সাপোর্ট করেন স্টিল ইউ ক্যান ক্লেম দেম এজ এ ডিপেন্ডেন্ট ইভেন ইফ দে ডোন্ট লিভ উইথ ইউ। এইটা গেল একটা। আর আরেকটা বিষয় বলবো, যে অনেকে মনে করেন যে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড এই দেশে থাকে, ওয়াইফ বাংলাদেশে থেকে রিসেন্টলি আসছে, খেয়াল করবেন এই যে মনে করেন ট্যাক্স ফাইল তো 2025 এর হচ্ছে, ধরেন ওয়াইফ আসছে এই বছর 2026 এর জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, ট্যাক্স শুরু কয়েক মাস আগে আসছে, আগে না পরে ট্যাক্স ফাইল তো পিরিয়ড তো ধরেন জানুয়ারি টু ডিসেম্বর, খেয়াল করেন, কিন্তু ওরা আসছে 26 এর জানুয়ারি। আচ্ছা, আমরা যে ফাইলটা করতেছি এটা তো ডিসেম্বর 31 পর্যন্ত 2025। বা ধরেন কোন হাজবেন্ড বা ওয়াইফ নতুন গ্রিন কার্ড নিয়ে আসছে 2026 এ, তো সেই ক্ষেত্রে যে তার যে স্পাউস আগে তো ফাইল করতো সিঙ্গেল, কারণ হাজবেন্ড ওয়াইফ ছিল না এই জায়গায়, কিন্তু যখন এই বছর আসছে তখন অনেকে কোশ্চেন করে যে দাদা আমার তো ওয়াইফ আসছে, আমি তো এত বছর সিঙ্গেল করে আসছি, এখন আমার ওয়াইফ আসছে জানুয়ারিতে এই বছর, আমি কি ট্যাক্স ফাইলে দেখাতে পারবো? দেখেন আনসার অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজ। অনেকে স্টেট বলে যে নো, যেহেতু 2025 এ উনি আসেন নাই, সোশ্যাল সিকিউরিটি ইস্যু হয়েছে 2026 এ, ইউ ক্যানট ক্লেম হিম অর হার এজ এ ডিপেন্ডেন্ট, কারণ সে ছিল না। বাট আনসার দিস আনসার ইজ নট কারেক্ট। আনসার হবে অবশ্যই আপনি দেখাতে পারবেন।